শুনতে থাকুন এফ মারিয়ান ক্রাফোর্ডের কাহিনী অবলম্বনে মৃতের হাসি। আমাদের শরীর যদি একটা বাড়ি হয়, তাহলে আমাদের মুখ হলো সেই বাড়ির একটা জানলা, যে জানলা আমাদের বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। আর আমাদের হাসি সেই জানলায় ঝুলিয়ে রাখা এক সংকেত, যদি আমরা ভরসা, ভালো লাগা, কৌতুক এমন নানা অনুভূতি কোনো শব্দ খরচ না করে বুঝিয়ে দিতে পারি। কিন্তু ধরুন কোনো এক বাড়ির জানলায় এমন এক সংকেত ঝুলছে যার অর্থ আমরা কেউ জানি না, কেবল এটুকু বুঝতে পারি সে বাড়ির ভিতর এমন কিছু লুকিয়ে রয়েছে যা অশুভ। শুনতে থাকুন এফ মারিয়ান ক্রাফোর্ডের কাহিনী দি ডেড স্মাইল অবলম্বনে স্মিতা ভট্টাচার্যের কলমে মৃতের হাসি। আগস্টের এক পড়ন্ত বিকেলে জানলার পাশে বসে আছেন হিউ ওক্রাম। তার ঠোঁটে একটা অন্যরকম হাসি। সূর্যটা অস্ত যায়নি তখনও। কোত্থেকে একদল হলদে মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিল। শেষ বেলার আলো খানিকটা মলিন হয়ে এলো। মনে হলো কেউ প্রকৃতির গায়ে ছড়িয়ে দিল একটা বিষাক্ত ধোঁয়া। আলোর খেলায় হিউ ওক্রামের কোঁচকানো মুখটা দেখে মনে হচ্ছে একটা কাঠের মুখোশে কেউ বুঝি দাগ কেটে দিয়েছে। সেই মুখোশের অতল থেকে দুটো চোখ কোটরের বাইরে কোনো মতে বেরিয়ে আছে। মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিতেই ওক্রামের চোখের মণি দুটো কেমন হলদে হয়ে এলো। এখনো একই রকমভাবে হাসছেন, যেন একটা আত্মসন্তুষ্টি আর একটা ক্ষমাহীন ঘৃণা মেখে আছে তার হাসিতে। হিউ ওক্রামের পারিবারিক ভৃত্য এ বাড়িতেই থাকে। নাম ম্যাকডোনাল্ড, বয়স 100 ছুঁই ছুঁই। হিউয়ের হাসিটা দেখে ম্যাকডোনাল্ডের মনে হয় এই হাসিটা হিউ একটা বিশেষ সময়ে হাসেন, হয়তো ফেলে আসা জীবনের কোনো গোপন ঘটনার কথা মনে করে। হিউয়ের সামনেই দাঁড়িয়ে আছে ওর ছেলে, লম্বা সুপুরুষ গ্যাব্রিয়েল। বাবার মুখের দিকে তাকিয়ে ওর বারবার মনে হচ্ছে হাসিটা যেন ওর ঠোঁটও ছুঁয়ে ফেলছে। অস্বস্তিকর ছোঁয়াচে একটা হাসি। ও যতই হাসিটা থামানোর চেষ্টা করছে, জোর করে যেন হাসিটা ক্রমাগত লেপ্টে যাচ্ছে ওর ঠোঁটে। ছেলেটির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সোনালি চুল, ফর্সা গায়ের রং, মুখখানা ফ্যাকাশে করে দাঁড়িয়ে আছে। ওর নাম এভলিন। আশ্চর্য, এভলিনের মুখেও ওই এক হাসি, অথচ সামনে হিউকে দেখে গাল বেয়ে জল পড়ছে এভলিনের। হিউয়ের দিন ফুরিয়ে এসেছে। হিউ বললেন, তোমরা যদি চাও বিয়ে করতে পারো, নিশ্চয়ই করতে পারো। আমার তো এখানে আর কিছু বলা মানায় না। আর তাছাড়া আমি চাইও না আমার জন্য তোমাদের আর কোনো ঝামেলা পোয়াতে হোক। কথাগুলো বলার সময় হিউ এক দৃষ্টে বাইরের গাছগুলোর দিকে তাকিয়েছিলেন। গ্যাব্রিয়েল উসখুস করল, বাবা। হিউ ছেলেকে আর কিছু বলতে দিলেন না। হঠাৎ করেই তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। গ্যাব্রিয়েল, আমার আর কিছু বলার নেই। তোমরা ভেবে নিও তোমার বাবা কোনোদিন বাধা দেয়নি তোমাদের। কেবল একটা অনুরোধ, বিয়েটা আমার মৃত্যুর পর করো। আমি না হয় মাটির নিচ থেকেই আশীর্বাদ করব তোমাদের, যদিও জানি তাতে কোনো লাভ হবে না।
এ বিয়েতে তোমরা সুখী হবে না, হতে পারো না। কিন্তু কেন বাবা? হিউ কথাটার উত্তর দিলেন না। হাঁপাতে হাঁপাতে বললেন, ওসব ভেবে আর কাজ নেই। সিদ্ধান্ত যখন নিয়েই নিয়েছ। হিউয়েরও আর কথা বলার ক্ষমতা নেই। ধীরে ধীরে বালিশের ওপর শুয়ে পড়লেন। গ্যাব্রিয়েল এভলিনের হাত ধরে টানতে টানতে হল ঘরে নিয়ে এসে দাঁড়ালো। এভলিন বিষণ্ণ চোখে গ্যাব্রিয়েলের দিকে তাকিয়ে। একটা বিষাদের তপ্ত বাতাস যেন ঘিরে আছে দুজনকে। গ্যাব্রিয়েল শক্ত করে ধরে আছে এভলিনের হাতটা। এভলিন একটু বেশি মনমরা। গ্যাব্রিয়েলের দিকে তাকিয়ে বলল, মেসোমশাই কোনোদিনও বলবেন না কেন উনি বারবারই এক কথা বলেন। কেন ভালো হবে না আমাদের? গ্যাব্রিয়েলের বুক ফুঁড়ে একটা নিঃশ্বাস বেরিয়ে আসে। আমিও জানি না, তবে এতদিন বলেনি যখন আজ আর বলবে না। ও রহস্যটাও বাবার সাথেই হারিয়ে যাবে হয়তো। সন্ধে নামছে। গ্রীষ্মের বিকেলের নরম বাতাসটা ভারী মধুর। এক মুহূর্তে মন ভালো করে দেয়, আবার পরের মুহূর্তেই মন খারাপ। গ্যাব্রিয়েল এভলিনের হাতটা আলতো করে ধরে বাড়ির সামনেই হাঁটছে। সামনেই একটা পাথরের চাতাল দেখতে পেয়ে ওরা সেখানে গিয়ে বসল। জায়গাটা ভীষণ নিস্তব্ধ, শান্ত। মানুষের ভিড় নেই, গাড়ির হর্ন নেই। শুধু দূরে কোনো বাগান থেকে একটা মিষ্টি সুরে পাখি ডেকে চলেছে। মাঝে মাঝে আরও কয়েকটা পাখি ওই পাখিটার সুরে সুর মিলিয়ে ডেকে উঠছে। এভলিন বলল, এই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা। জানো, ছোটবেলায় অন্ধকার নেমে গেলে আমি এখানে আসতে খুব ভয় পেতাম। ভয়? কাকে? আমাকে? উফ, তোমাকে ভয় পাবো কেন? তোমার পূর্বপুরুষদের। গ্যাব্রিয়েল এভলিনের আঙুলের ফাঁকে নিজের আঙুলগুলো গুঁজে দিয়ে বলল, ভয় পাওয়ার কি আছে? আমাদের বংশের কাউকে কবর দেওয়া হয় না। ওই সামনের ভল্টটায় কাপড় না জড়িয়ে ওষুধ দিয়ে রেখে দেওয়া হয়। বহু বছর পরেও সেই মৃতদেহ একই রকম থেকে যায়। তোমাকে তো আগেও বলেছি, এটা আমাদের বংশের নিয়ম। এরকম অদ্ভুত নিয়ম কেন বলো তো? ছোটবেলায় এইসব ভল্টগুলো নিয়ে অনেক কথা শুনেছি আমরা। ভয় লাগে আমার খুব। এভলিন গ্যাব্রিয়েলের হাতটাকে জড়িয়ে ধরে ওর কাছ ঘেঁষে বসে। গ্যাব্রিয়েল বলে, সেও এক গল্প। একবার আমাদের এক পূর্বপুরুষকে কবর দেওয়া হয়েছিল জানো। তার বহু বছর পরে যখন সেই জায়গাটা খুঁড়ে দেখা হয়, তখন দেখা যায় কফিনের ভিতরে কেউ নেই। বাসি মৃতদেহটা মাটির দেওয়ালে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মৃতদেহের ঘাড়টা বেঁকে গিয়েছে, আর মুখে একটা হাসি। একটা হাত শরীর থেকে আলাদা হয়ে পায়ের কাছে পড়েছিল। সবার মনে হচ্ছিল যেন হাতটা হাতছানি দিয়ে ডাকছে। সেই থেকেই আমাদের বংশের আর কাউকে কবর দেওয়া হয় না। আমার বাবাকেও হবে না, আমাকেও না। গ্যাব্রিয়েলের মুখটা হাত দিয়ে চেপে ধরে বাধা দেয় এভলিন। চোখ ছলছল করছে ওর। মৃতদেহটা হাসছিল? হ্যাঁ, আজ বাবা যেরকম হাসছিল একদম সেই রকম। জানো, আমার তখন মনে হচ্ছিল ওই হাসিটা যেন আমিও হাসছি। আমি কিন্তু চাইছি না হাসতে, তাও নিজের অজান্তেই যেন মুখে এসে লাগছে হাসিটা। হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি ব্যাপারটা। তাছাড়া মিস্টার ম্যাকডোনাল্ড বলছিলেন। ম্যাকডোনাল্ড? কি বলছিলেন উনি? গ্যাব্রিয়েল নিজেকে সংযত করে, না না, তেমন কিছু নয়। আর তোমাকে এখন ওসব বললে তুমি ভয় পেয়ে যাবে। এখন থাক ওসব। না না, থাকবে কেন? কি গোপন কথা? আমরা কি কোনোদিনও জানতে পারবো না গ্যাব্রিয়েল? আচ্ছা, আমরা যেমন বিয়ে করার কথা ভেবেছিলাম সেরকমই বিয়ে করব তো? গ্যাব্রিয়েল এভলিনের দুগালে দুটো হাত রাখে।
অফকোর্স করব, কেন করব না। তবে বাবা যতদিন অসুস্থ থাকে। এভলিন এবার প্রায় কেঁদে ফেলে। অনেক দেরি হয়ে যাবে। আমার শুধু মনে হয় একটা কিছু আমাদের মধ্যে ঢুকে আমাদের সম্পর্কটাকে ভেঙে দেবে। তো এসব কোনোদিন হবে না এভলিন, আমার উপর ভরসা রাখো, একটু সময় দাও আমাকে। সত্যি তো? বাচ্চাদের মতো কথাটা বলে এভলিন। দুটো মুখের মধ্যে একই ভয়ের ছাপ। বাক্যহারা দুজোড়া ঠোঁট অজান্তেই স্পর্শ করে ফেলল একে অপরকে। গ্যাব্রিয়েলের মনে হলো একটা বিশাল কালো মেঘ সরে গেছে। জীবনটা যেন অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। কিছুটা দূরেই দৌড়ে চলেছে একটা ব্যস্ত পৃথিবী, কিন্তু গ্যাব্রিয়েল আর এভলিনের এই অন্য পৃথিবীটা শুধুই ওদের, একান্ত ওদের। এই মুহূর্তটাই সব থেকে বেশি দরকারি ছিল ওদের কাছে। কোনো হিংস্রতা নেই, জোর নেই, কিন্তু কি অনায়াসেই এভলিনের নরম হাত দুটো কাছে টেনে নিচ্ছে গ্যাব্রিয়েলকে। গাছের নরম পাতার উপর হাওয়া খেলে গেলে যেমন তীর তীর করে কেঁপে ওঠে পাতাটা, ঠিক সেই রকম কাঁপছে এভলিনের ঠোঁট দুটো। এভলিন চাপা স্বরে বলল, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যেই ভালোবাসছি তোমাকে। ভয় করে আমার, যদি যদি জেগে উঠি। আর জাগবো না আমরা। স্বপ্নটা যখন শেষ হয়ে যাবে, হয়তো ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব, কিন্তু ততদিন। এভলিন থামল। ওর চোখ দুটো পাগলের মতো গ্যাব্রিয়েলকে খুঁজছে, যেন আদিম যুগ থেকে এই মুহূর্তটা পরিকল্পিত ছিল। ততদিন আমরা স্বপ্নটা দেখব। হিউ ওক্রামের ভৃত্য মিস্টার ম্যাকডোনাল্ড একটা চেয়ারে নিজেকে সম্পূর্ণ মেলে দিয়ে শুয়ে আছেন। এই গরমেও একটা হালকা কম্বল গায়ে দিয়েছেন তিনি। সামনে জানলা দিয়ে ফুরফুরে হাওয়া বইছে। 100 বছর বয়সে দাঁড়িয়ে তিনি জীবনের নানান অভিজ্ঞতা গুছিয়ে রেখেছেন মনের মধ্যে। চোখের চামড়াগুলো প্রায় ঝুলে গিয়েছে, মুখের মধ্যে অজস্র ভাঁজ। রাত তখন প্রায় 1টা। বয়সের কারণে টানা ঘুমোতে পারেন না ম্যাকডোনাল্ড। কিছুক্ষণ ছাড়া ছাড়াই ঘুম ভেঙে যাচ্ছে তার। ঘুম ভাঙলেই সামনের পর্দা দিয়ে রাতের পৃথিবীকে ভালোভাবে দেখে নিচ্ছেন তিনি। রাত্রে তার পাশের ঘরে একটা মেয়ে ঘুমায়। মেয়েটি মূলত ম্যাকডোনাল্ডের দেখাশোনা করে, যত্ন নেয়। সেও ঘুমিয়ে পড়েছিল। ম্যাকডোনাল্ড আধো ঘুমে চোখ বুজে শুয়েছিলেন। হঠাৎ মনে হলো জানলার পাশে পর্দার আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে। মুখটা বেশ বোঝা যাচ্ছে, একটা নারী মুখ, অনেকটা এভলিনের মতো দেখতে। হ্যাঁ, ঠিক এভলিনের মতোই, কিন্তু কিন্তু গাল দুটো এভলিনের থেকে একটু বেশি পাতলা। ঠোঁট দুটো টকটকে লাল, কিন্তু এই লালটা ঠিক স্বাভাবিক নয়, যেন কিছুক্ষণ আগেই কোনো তাজা রক্ত ঠোঁট দুটোতে মেখে দাঁড়িয়ে আছে মেয়েটা। ম্যাকডোনাল্ড ভয় না পেয়ে ভালো করে দেখার চেষ্টা করলেন। খোলা হাওয়ায় জানলার পর্দাটা উড়ছে। সেই ভয়ঙ্কর নারী মুখটা এখনো পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। ঠোঁটের লাল রংটা চাঁদের আলোয় চকচক করছে। হাসছে মেয়েটা,
সাদা দাঁতগুলোতেও লাল রংটা লেগে গিয়েছে। কিন্তু এই জানলাটা মাটি থেকে প্রায় 80 ফুট ওপরে। এত উঁচুতে মেয়েটা দাঁড়িয়ে আছে কি করে? ম্যাকডোনাল্ডের চোখ দুটো ভয়ে বড় সড়ো হয়ে গেল। একটা হালকা শব্দ করে মেয়েটা হাসছে। চোখ দুটো যেন বড় বড় হয়ে গিয়েছে তার। ঘাড়টা কি ভীষণ নমনীয়, যেদিকে খুশি যেন ঘোরানো যায় সেটা। বাইরে হাওয়ার বেগও বেড়ে গিয়েছে হঠাৎ। মেয়েটার হাসি হালকা থেকে ক্রমশ গাঢ় আর ভয়ঙ্কর হয়ে উঠছে। আচমকাই একটা প্রকাণ্ড শব্দ করে সেই নারী মুখ কোথায় যেন চলে গেল। ম্যাকডোনাল্ডের আঙুলগুলো থরথর করে কাঁপছে তখনও। তিনি ভালো করে জানলাটার দিকে চেয়ে নিলেন। না, কেউ নেই। পুরো বাড়িটায় একটা চাপ নিস্তব্ধতা খেলা করছে। তারপরে দরজার দিকে তাকিয়ে তিনি চমকে উঠলেন। কাজের মেয়েটা ঘরে ঢুকছে দেখে সামান্য স্বস্তি পেলেন ম্যাকডোনাল্ড। কাঁপা কাঁপা গলায় বললেন, কটা বাজে? সব শেষ হয়ে যাওয়ার আগে আমাকে ওর সঙ্গে দেখা করতে হবে। ধীরে ধীরে আরাম চেয়ার থেকে উঠে দাঁড়ালেন ম্যাকডোনাল্ড। লাঠিটা হাতে নিয়ে এগিয়ে যেতে লাগলেন হিউ ওক্রামের ঘরের দিকে। এদিকটায় আলো জ্বলছে এত রাতেও। কেউ ঘুমোয়নি এখনো। চাকর বাকরগুলো নিজেদের মধ্যে কি একটা বলা বলি করছিল। ম্যাকডোনাল্ডকে দেখেই সবাই চুপ করে গেল। একটা হালকা আলো জ্বলছে। হিউয়ের মাথার পাশে বসে আছে গ্যাব্রিয়েল। তার পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে এভলিন। একটা অল্প বয়সী নার্স হিউকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু মুখ খোলার মতো আর শক্তি নেই হিউয়ের। অত্যন্ত দুর্বল এখন তার শরীর। ম্যাকডোনাল্ড নার্সকে বললেন, থাক থাক, তোকে আর জোর করো না। ওর সময় ফুরিয়ে যাওয়ার আগে ওর সঙ্গে আমার কিছু কথা বলার আছে। ম্যাকডোনাল্ড হিউয়ের মাথার পাশে রাখা অন্য একটা চেয়ারে বসলেন। তোমার হাতে আর বেশি সময় নেই হিউ। আমি তোমাকে জন্মাতে দেখেছি, তোমার বাবাকেও জন্মাতে দেখেছি, কিন্তু ভাগ্যের কি নিঠুর পরিহাস দেখো, আজ তোমার চলে যাওয়াটাও দেখতে হচ্ছে আমাকে। আমাকে তুমি সত্যিটা লুকিও না হিউ। হিউ ওক্রাম বোধহয় ম্যাকডোনাল্ডের গলাটা চিনতে পারলেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। ম্যাকডোনাল্ড আবার বললেন, হিউ, তুমি হয়তো আর কোনোদিনও দিনের আলো দেখতে পাবে না। এখনো গোপন রাখবে সত্যিটা। কি জানতে চাইছেন আপনি? কিছু বলার নেই আমার। আমি কোনো গোপন কথা লুকোয়নি। আমার জীবন তো খুব সুখেই কেটেছে। ম্যাকডোনাল্ড তার কাঁপা গলায় একটা প্রচণ্ড ব্যঙ্গের হাসি হাসলেন। তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে। হিউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। হয়তো ম্যাকডোনাল্ডের এই হাসিটা আর সহ্য করতে পারছেন না তিনি। বিরক্ত হয়ে বললেন, আমাকে একটু শান্তিতে মরতে দিন। আমি হাত জোড় করছি। ম্যাকডোনাল্ডের বৃদ্ধ চোখে মুখে একটা
অদ্ভুত রকমের তেজ মিশে আছে। তোমার যে মা তোমার পাপের বোঝা সহ্য করতে না পেরে মারা গেছেন তার দিব্যি। সত্যিটা বলো হিউ। যে মারা গেছে তার হাত দেবে কি দেব? তোমার স্ত্রী, তোমার একমাত্র ছেলের মা তোমার জন্য এত কষ্ট পেয়ে মারা গেছে, তার দিব্যি হিউ। সত্যিটা আর লুকিও না। হিউ উত্তর দিলেন না। তার সমস্ত মুখ ঘামে ভিজে গেছে। ম্যাকডোনাল্ড তৃতীয়বারের জন্য বললেন, হিউ, যে মেয়েটাকে তুমি এত কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলেছ তার দিব্যি। সত্যিটা বলো। আমার সময় নেই আর। আমাকে শান্তিতে যেতে দিন। হিউ ওক্রামের মুখে আবার সেই ভয়ানক হাসিটা ফিরে এসেছে। আমাকে একটু শান্তিতে মরতে দিন। আমি হাত জোড় করছি। ম্যাকডোনাল্ড এবার সরাসরি প্রশ্নটা করলেন, না, দেরি হয়ে যায়নি, সময় আছে। তুমি বলো, এভলিনের বাবার কি হয়েছিল? কে তিনি? হিউ ঠোঁট বেঁকিয়ে একটা ব্যঙ্গের হাসি হাসলেন। এভলিনের বাবা। হিউয়ের নিঃশ্বাস ক্রমশ গাঢ় হচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। এভলিন শূন্য চোখে হিউয়ের দিকে তাকিয়েছিল। হঠাৎ জানলার দিকে চোখ যেতেই চমকে উঠলেন হিউ। কি দেখছেন তিনি? এভলিনের মুখ, এভলিনের চুল, এভলিনের গায়ের রং ঠিক একটু আগে এভলিনকে যেরকম দেখলেন তিনি, কিন্তু ঠোঁট দুটোয় তাজা রক্ত। চিবুক বেয়ে নেমে আসছে সেই রক্তের ধারা। ওকে, বুকটা ধড়াস করে উঠল হিউয়ের। জোরে চিৎকার করে উঠলেন তিনি। হিউ আর কিছু বলার আগেই ম্যাকডোনাল্ড তাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি যাকে দেখতে পাচ্ছ সে এভলিনের মা। এভলিনের বাবার কি হয়েছিল সেটা একমাত্র তুমি জানো হিউ। তোমার হাতে আর বেশি সময় নেই। সত্যিটা বলো এবার আমাকে। হিউ শেষবারের জন্য সেই ব্যঙ্গের হাসিটা হাসলেন। সব সত্যি সবাই নিতে পারে না ম্যাকডোনাল্ড। তোমরা কেউ এই সত্যিটা সহ্য করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই হিউ ওক্রামের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল, কিন্তু ওই হাসিটা লেগেই থাকলো মুখে। সবাই কান্নাকাটি করলো। এভলিন একটা মানসিক দ্বন্দ্বে ভুগছিল। বাড়ি জুড়ে বিষাদের ছায়া নামলো। হিউকে নিয়ে যাওয়া হলো তাদের পারিবারিক ভল্টে। বংশের নিয়ম মতোই তাকে আর কফিনে বন্দি করে কবর দেওয়া হলো না। ভল্টের পাথরের দেওয়াল খুঁড়তে শুরু করলো লোকজন। কিছুটা দেওয়াল কুপিয়েই ভয়ে শিউরে উঠল লোকগুলো। একটা মৃতদেহ ঘাড়টা দুমড়ানো অবস্থায় দাঁড়িয়ে আছে সেখানে। চোখের কোটরে চোখ দুটো নেই, মুখের মাংস খুবলে গিয়েছে। লোকগুলো ভয়ে দূরে সরে এলো। গ্যাব্রিয়েল শুধু ভয় পেল না, ওদের বংশে এ জিনিস আগেও ঘটেছে। হিউকে যখন ভল্টে রেখে দেওয়া হলো
তখনও ওর মুখ থেকে ওই হাসিটা যায়নি। লোকগুলো বাইরে বেরিয়ে আসার পর একে অন্যকে দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। প্রত্যেকের মুখেই ছুঁয়ে আছে সেই এক হাসির রেখা। হিউ চলে যাওয়ার পর গ্যাব্রিয়েল পুরো সম্পত্তির মালিকানা পেল। সেই সম্পত্তি কিছু কম নয়। সবকিছুর দায়িত্ব পড়ল গ্যাব্রিয়েলের ওপর। মা মারা যাওয়ার পর থেকে এভলিনের আর কেউ নেই, সে একা একাই থাকতো। হিউ মারা যাওয়ার পর সে ওক্রাম বাড়িতেই থাকতে শুরু করলো। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে উঠল। গ্যাব্রিয়েল আর এভলিন নতুন করে বিয়ে করার চিন্তা করল। বর্ষা পেরিয়ে শীত, তারপর বসন্ত, আবার বসন্ত পেরিয়ে গ্রীষ্ম ফিরে এলো। ওক্রাম বাড়ি এখন আগের থেকে অনেক বেশি স্বাধীন, ঝলমলে। শুধু হিউ ওক্রামের মৃতদেহ বাড়ির সামনের পূব দিকের ভল্টে থেকে গেল। সময় এগোতে থাকে। নিউ ইয়ার পার্টিতে সব বন্ধু বান্ধবদের ডেকে বাড়িতেই পার্টির আয়োজন করলো গ্যাব্রিয়েল। সারা বাড়ি সেজে ওঠে আনন্দ আয়োজনে, উল্লাসে। খাওয়া দাওয়া, সাজগোজ সব মিলে রঙিন সন্ধে আসে ওক্রাম বাড়িতে। এভলিন আজ একটা কালো ড্রেস পরেছে, অপূর্ব লাগছে ওকে। গ্যাব্রিয়েলও একটা লাজুক হাসি হেসে আর চোখে তাকিয়ে নিল এভলিনের দিকে। আনন্দে মাতোয়ারা হয়ে কেটে গেল বছরের প্রথম সন্ধে। পার্টি যখন শেষের দিকে, অনেকেই ড্রিঙ্কস নিয়ে ক্লান্ত, অনেকেই গুনগুন করে গান করছে। হঠাৎ একে অপরের মুখে তাকিয়ে দেখল প্রত্যেকের মুখেই সেই ভয়ঙ্কর হাসিটা। কেউ নিজেকে আটকে রাখতে পারছে না, না চাইলেও বাধ্য হচ্ছে হাসতে। সবাই জানতো এই হাসিটার কথা। এই এক হাসি নিয়ে ভল্টের ভিতরে শুয়ে আছে হিউ। পুরো বাড়িতে একটা শোরগোল পড়ে গেল। গ্যাব্রিয়েল আর এভলিন একে অপরের হাতটা শক্ত করে ধরে চোখ বুজে দাঁড়িয়ে রইল। ওরা আর এই হাসিটা দেখতে চায় না, আর সহ্য করতে পারবে না ওই অভিশপ্ত হাসিটাকে। একটা প্রচণ্ড শোকের মধ্যে দিয়ে পেরিয়ে গেল নতুন বছরের প্রথম রাত। একদিন ঘুম ভাঙতেই এভলিন দেখল বিছানায় গ্যাব্রিয়েল নেই। জানলা দিয়ে দেখল গ্যাব্রিয়েল দাঁড়িয়ে আছে সামনের লোহার দরজার কাছে। এভলিন ধীরে ধীরে গ্যাব্রিয়েলের পাশে গিয়ে দাঁড়ালো। আমি আর পারছি না এভলিন। বাবা কোনো একটা বড় সত্যি গোপন করে রেখে মারা গেল। ভয়ানক হাসিটা আমি ঘুমের মধ্যে দেখছি, জেগে থেকে দেখছি। আমি ঠিক করেছি ওই ভল্টে যাব, দেখবো বাবার মুখে ওই হাসিটা এখনো আছে কিনা। এভলিন চোখ বুজে গ্যাব্রিয়েলের মাথায় হাত রাখল। আমি জানি গ্যাব্রিয়েল, স্বপ্নটা আমিও দেখেছি, কিন্তু ওখানে যাওয়াটা আর ঠিক হবে না। তুমি ভুল করছো, আবার কোনো বিপদ আসবে ওখানে গেলে। আমাকে আটকিও না এভলিন, যেতে আমাকে হবেই। এই অভিশাপ থেকে মুক্ত হতে না পারলে আমাদের জীবনে কোনোদিন সুখ আসবে না। এভলিন আরো শক্ত করে গ্যাব্রিয়েলকে জড়িয়ে ধরল। কিছুদিন পেরিয়ে গেল এই ভয়টাকে নিয়ে। একদিন সকালে এভলিন ম্যাকডোনাল্ডের ঘরে গিয়ে তার মাথার পাশে বসল। মিস্টার ম্যাকডোনাল্ড,
ম্যাকডোনাল্ড এভলিনের দিকে তাকালেন। আমার কেন জানি না মনে হয় মেসোমশাই কোনো গোপন কথা লুকিয়েছেন, সেটা আপনি জানেন। ম্যাকডোনাল্ড একটা বড় করে নিঃশ্বাস ছাড়লেন, তারপর শক্ত গলায় বললেন, জানি না, কিন্তু আন্দাজ করতে পারি। আন্দাজ? আমার মনে হয় আপনি সব জানেন। আমাকে প্লিজ বলুন, কে আমি, কি আমার পরিচয়? আপনি কেন বারবার মেসোমশাইকে জিজ্ঞেস করছিলেন আমার বাবার কি হয়েছিল? উনি তো লন্ডনে গিয়ে মারা গিয়েছিলেন। ম্যাকডোনাল্ড একই রকম ভাবে উত্তর দিলেন। আমি তো বললাম আমি আন্দাজ করতে পারি। আচ্ছা, আপনি যা যা আন্দাজ করতে পারছেন সেটুকু অন্তত আমাকে বলুন। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। ম্যাকডোনাল্ড আর কোনো উত্তর দিলেন না। দীর্ঘক্ষণ তার চোখ দুটোকে বন্ধ করে রাখলেন। এভলিন উসখুস করছিল। কোথা থেকে একটা বেড়াল এসে ম্যাকডোনাল্ডের কোলে ঝাঁপিয়ে পড়ল। ম্যাকডোনাল্ড চোখ বুজেই বেড়ালটার গায়ে হাত বোলাতে লাগলেন। খানিকক্ষণ পর তিনি এভলিনের দিকে চোখ তুলে তাকালেন। এভলিন উত্তেজিত হয়ে পড়েছে। প্লিজ আমাকে বলুন আপনি কি আন্দাজ করছেন। ম্যাকডোনাল্ড মুখ খুললেন। সত্যিটা বড় কঠিন। জানি না তোমাকে বলাটা ঠিক হবে কি না। হয়তো সেসব জানলে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। তবুও বলছি, এমন কিছু আছে যার কারণে তোমরা দুজনে বিয়ে করলে সেটা হবে একটা পাপ। আর হিউ চাইছিল তোমরা সেই পাপটা করো। কিন্তু মেসোমশাই তো চাইছিলেন আমরা যাতে বিয়েটাই না করি। ম্যাকডোনাল্ড হাসলেন। কেউ যদি কারোর খাবারে বিষ মেশায় তখন তাকে বারবার খাবারটা খেতে মানা করে। কেন জানো তো? যাতে সে খাবারটা আরো বেশি করে খায়। মানে আমরা যাতে বিয়ে করি সেই জেদটাকে বাড়ানোর জন্য উনি বাধা দিচ্ছিলেন? হিউগো গ্রামের মতো লোককে চেনা অত সহজ নয় এভলিন। কিন্তু আমি আর গ্যাব্রিয়েল সত্যি একে অপরকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ম্যাকডোনাল্ড চোয়াল শক্ত করলেন। ভালোই যদি বাসো তাহলে মরে যাও একসাথে। বেঁচে আছো কেন? তুমি এখন যাও এখান থেকে, যাও। আমাকে ঘুমোতে হবে। যতদিন বাঁচবো আমাকে ঘুমোতে হবে, ঘুমোতে হবে। 100 বছর ধরে দুনিয়াটাকে দেখছি আমি। তোমাদের এখনো অনেক দেখা বাকি। যাও, যাও এখন, যাও। এভলিন ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে শুয়ে পড়ল। কোনো এক কারণে খুব কান্না পাচ্ছে ওর। এই সত্যিটার পিছনে আরো কোন সত্যি লুকিয়ে আছে ওকে জানতেই হবে। চাবিটা জোগাড় করতে হবে ভল্টের। ঘুমে চোখ লেগে গিয়েছিল এভলিনের। ঘুম ভাঙল একটা নিঃশ্বাসের শব্দে। তার কানের কাছে কেউ শ্বাস নিচ্ছে। এভলিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। কেউ বিড়বিড় করে কিছু বলছে ওকে। কথাটা ঠিক বোঝা যাচ্ছে না। এভলিন ভয়ে কুঁকড়ে গেল। তার সারা গায়ে যেন বরফের ঠান্ডা সূচ বিঁধে আছে।
তখন মাঝরাত। ম্যাকডোনাল্ড টাওয়ারের পুরনো ঘড়িতে ঢং ঢং করে 12টা ঘন্টা পড়ল। এই ঐতিহাসিক ঘড়িটা তিনি ছোটবেলা থেকেই দেখে আসছেন। বেড়ালটা চৌকি থেকে উঠে শরীরটা টান টান করে গা ভাঙল। ম্যাকডোনাল্ড তার আধ খোলা প্রাচীন চোখ দিয়ে নাইট ল্যাম্পের মৃদু আলোয় আলোকিত ঘরটায় চোখ বুলিয়ে নিলেন। কাপে কয়েক চুমুক দিয়ে ম্যাকডোনাল্ড আবার চোখ বুঝলেন। নিচের তলায় গ্যাব্রিয়েল ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখতে দেখতে ঘড়ির ঘণ্টার শব্দে ধরফড়িয়ে উঠেছে। বেশ কয়েকদিন হলো এরকম ভয়ানক স্বপ্ন এসে ঘুম ভাঙিয়ে দিচ্ছিল গ্যাব্রিয়েলের। ভয়ে উত্তেজনায় হাঁসফাঁস করছে সে। স্বপ্নটা ক্রমশ মিলিয়ে গেল, সেই সঙ্গে একটা ভয় চেপে ধরল ওকে। ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়ে রাতের অন্ধকারেও ফুটিয়ে তুলল সেই হাসি। গ্যাব্রিয়েলের ঘুম হলো না আর। নিজের ঘরে পায়চারি করতে লাগলো সে। কয়েক মাস ধরে এই একই জিনিস অসুখের মতো জড়িয়ে ধরেছে ওকে। ওর সমস্ত চিন্তাভাবনার গলা টিপে এই একটাই চিন্তা সারাক্ষণ মাথার ভেতর ঘুরপাক খায়। এভাবে ভয় পেলে চলবে না, কিছু একটা করতেই হবে। এই ভেবে মোমবাতিটা নিয়ে সে এগিয়ে গেল পুরনো বাড়ির দিকে। পুরনো বাড়িটা ভয়ানক নিরিবিলি। ও কার্পেটের ওপর দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। একটা ঠান্ডা দমকা হাওয়া প্রায় নিভিয়ে দিচ্ছিল মোমবাতিটা। মনে হলো একটা ঠান্ডা বাতাস ওকে অনুসরণ করছে। ঠিক বাতাস না, যেন কিছু একটা ওর পেছন পেছন আসছে। পেছন ফিরে দেখলেই কিন্তু কিছু চোখে পড়ছে না, আবার সামনে তাকালেই যেন পেছনে এসে দাঁড়াচ্ছে। শীতল রহস্যময় একটা কিছু। সিঁড়ির নিচ দিয়ে ও এগিয়ে গেল হল ঘরের দিকে। অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। ঘাড়ের কাছে সেই ঠান্ডা বাতাস, কেউ যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চাইছে মোমবাতিটা। ও ঢুকলো পুরনো বইয়ে ভর্তি লাইব্রেরি ঘরটায়। ঢুকতেই কেউ যেন একটা দড়াম করে বুককেস বন্ধ করে দিল। মনে ভয় না থাকলেও ওর চোখ দুটো অন্ধকারে বিস্ফারিত হয়ে জ্বলজ্বল করছে, মুখ ফ্যাকাশে। গ্যাব্রিয়েল কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে সতর্ক হয়ে গেল, কিন্তু আর সেই আওয়াজ শোনা গেল না। নিজের কনুইয়ের গুঁতোতেই ঠোঁটটা একটু কেটে গেল ওর। এক ফোঁটা রক্ত পড়ল মেঝেতে। বাবার পুরনো সমাধির দিকে ও চেয়ে রইল। এতদিনে বোধহয় শরীরের মাংস টাংস সব পচে গেছে, কিন্তু সেই হাসিটা নিশ্চিত হারিয়ে যায়নি। চাবিটা নিয়ে বাবার সমাধির দরজাটা খোলার জন্য ও এগিয়ে গেল। চাবি ঘোরানোর বিকট শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো চারদিকে। সেই ঠান্ডা অদৃশ্য জিনিসটা তখনও তার পিছু ছাড়েনি। মোমবাতিটা শেষ হয়ে আসায় প্রার্থনা ঘর থেকে একটা মোমবাতি নিয়ে জ্বালালো গ্যাব্রিয়েল। ঠোঁট থেকে আরও এক ফোঁটা রক্ত গিয়ে পড়ল মেঝেতে। সমাধি কক্ষের দরজাটা খুলে সে এগিয়ে গেল ভেতরের দিকে।
অস্বস্তিকর একটা গন্ধ পেরিয়ে অন্ধকারের মধ্যে মোমবাতিটা হাত দিয়ে আড়াল করে ভেতরে গেল। পায়ের শব্দ অন্ধকারের ভয়াবহতা বাড়িয়ে দিল কয়েক গুণ। জায়গাটায় পৌঁছে ও চুপচাপ দাঁড়িয়ে রইল। এখানেই ওকরাম পরিবারের সমাধিগুলো পরপর সাজানো আছে। অন্ধকারে মনে হচ্ছে চারদিকে যেন কারা দাঁড়িয়ে আছে। চোখ পড়ল স্যার ভার্ননের কফিনের দিকে। ঠিক ওটার পাশেই রয়েছে সেই সমাধিটা। সমাধিটা ওকে টেনে এনেছে এখানে। কয়েক পা এগিয়ে গেল সে বাবার সমাধির দিকে। এমন সময় পেছনে কি যেন একটা ধপ শব্দে মেঝেতে পড়ল। মনে হলো যেন নিজের পায়েই আবার উঠে দাঁড়ালো সেটা। কপালে জমা হলো বিন্দু বিন্দু ঘাম। এই প্রথমবার ভয় ওকে পেয়ে বসল ফাঁকা রাস্তায় নিঃসঙ্গ মহিলার মতো। হার্টবিট বেড়ে গেল কয়েক গুণ। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ অসহ্য লাগতে শুরু করলো গ্যাব্রিয়েলের। মোমবাতিটা হাতে নিয়ে সে বসে পড়ল। কাঁপা কাঁপা হাতে বাবার মুখ থেকে সরিয়ে ফেলল কাপড়টা। তারপর তাকাবে কি তাকাবে না স্থির করতে না পেরে ঘাড় ঘুরিয়ে বসে রইল। এমন সময় তার মনে হলো বুড়ো ভার্নন তার সমাধি থেকে উঠে দাঁড়িয়েছে। মুন্ডুহীন চেহারাতেও সে যেন তাকিয়ে আছে গ্যাব্রিয়েলের দিকে। দম বন্ধ হয়ে আসছিল গ্যাব্রিয়েলের। এ ভয়ার্ত পরিস্থিতিতেও নিজের অজান্তেই বারবার সেই হাসিটা ধরা দিচ্ছিল তার ঠোঁটে। নিজের অসহায়তায় এক অসহ্য কৌতূহলে সে তাকালো বাবার মুখের দিকে। তার সারা মুখ পচে গেছে। সাদা বলের মতো চোখ দুটো নামানো রয়েছে যেন কপালের ওপর, আর ঠোঁটে সেই হাসিটা। এভাবেই তো বাবা হাসতেন। মারা যাওয়ার পরেও এই অন্ধকারে একা একা এভাবেই হেসে চলেছেন। বাবার বুকের কাছে গলা পচা হাত দুটো জড়ো করা। সাদা হাড় উঁকি মারছে ভেতর থেকে। তার মাঝে ধরা রয়েছে একটা প্যাকেট। গ্যাব্রিয়েল হাত দুটো সরিয়ে প্যাকেটটা অনেক কষ্টে টেনে বের করল। মৃত মানুষটার এত জোর, কিছুতেই ছাড়তে চাইছিলেন না প্যাকেটটা। প্যাকেটটা খুলে ওখানেই হাঁটু মুড়ে বসে পড়ল গ্যাব্রিয়েল। কি লেখা আছে এখানে? ওর মধ্যে আর কোনো ভয় কাজ করছে না এখন। হিউয়ের লেখা চিঠিটা ভাঁজ খুলে মেলে ধরল মোমবাতিটার সামনে। অস্পষ্ট হাতের লেখায় তাতে নিজের জীবনের এক কলঙ্কিত ইতিহাস লিখে গেছেন হিউ ওকরাম। গ্যাব্রিয়েল, তুমি যখন এ চিঠি হাতে পাবে তখন তোমরা বিবাহিত। জানি জানি আমার মৃত্যুর পর বিয়ে করতে আর বেশি দিন লাগবে না তোমাদের। হয়তো এতদিনে তোমার স্ত্রী সন্তান সম্ভবাও। সেই কথা মাথায় রেখেই এই বেলা কয়েকটা কথা জানিয়ে রাখি তোমাকে। তোমার স্ত্রী এভলিনের বাবা ওয়ারবার্টন ছিল আমার যুদ্ধ সঙ্গী। একদিন সেনা ছাউনিতে সামান্য বিষয় নিয়ে রাগারাগির মধ্যে আমি তাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করি। তবে আমার এই কুকীর্তি কেউ জানতে পারে না। সবাই ভাবে
ওয়ারবাটন যুদ্ধ করতে গিয়েই মারা গেছে। ওয়ারবাটন তখন সদ্য বিবাহিত, তার সুন্দরী স্ত্রী। সেই সুন্দরী স্ত্রীকে আমি নিজের বাড়িতে এনে রাখি। বাড়িতে আনার কিছুদিন পরে ওয়ারবাটনের স্ত্রীর একটি মেয়ে হয়, এভলিন। তোমার স্ত্রী এভলিন একেবারে মায়ের মতোই দেখতে হয় তাকে। মেয়েটি ধীরে ধীরে এই বাড়িতেই বেড়ে উঠতে থাকে। ছোট্ট এভলিনকে ভালোবাসতাম আমি, একেবারে একেবারে নিজের মেয়ের মতোই। আর বাসবো নাই বা কেন? সে তো আমার নিজের মেয়ে। হ্যাঁ, নিজের মেয়ে। তবে তোমার মা কোনোদিন আমার এই নোংরামো মেনে নিতে পারেনি। একদিন তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তুমি আজকের আগে অবধি জানতেও পারোনি যে মেয়েটির প্রেমে তুমি হাউডুবু খেয়েছ, যে মেয়েটির সঙ্গে বিয়ে করে সংসার পেতেছ, সে আসলে তোমার নিজেরই বোন। হাসির কথা কি জানো? তুমি আর এলভিন যে আসলে ভাই বোন, এই সত্যিটা আমি ছাড়া জানতো মাত্র দুজন, তোমার মা আর এভলিনের মা। দুজনের কেউই আর বেঁচে নেই। তোমরা যে পাপ করতে চলেছ তা হয়তো তারা স্বর্গ থেকে লক্ষ্য করেছেন, কিন্তু বাধা দিতে পারেননি। শত চেষ্টা করেও এই পাপ সম্পর্কে তোমাদের একটি বর্ণও জানাতে পারেনি তারা। হয়তো ভিতরে ভিতরে দুঃখ দিচ্ছে, মরেও তাদের শান্তি পেতে দিইনি আমি। মৃত্যুর পরে অসীম শান্তির স্বর্গেও তাদের পাপের গ্লানিতে ডুবিয়ে মেরেছি আমি। যতবার তোমাদের ঘনিষ্ঠ হতে দেখতাম, ততবার ওই দুই মহিলার অসহায়তার কথা ভেবে আমার মুখে হাসি ফুটত। ও ভাবছো এত কথা তোমাকে কেন বলে যাচ্ছি? ভেবে দেখো গ্যাব্রিয়েল, তুমি বিবাহিত। তোমার স্ত্রীকে তুমি যত ভালোবাসবে তত পাপের ভাগীদার হবে তুমি। তোমার সুখের সংসার ভেঙে তছনছ হয়ে যাবে, আর আর নরকের কোনো গহ্বরে শুয়েও আমার মুখে আবার সেই হাসি ফুটে উঠবে। গ্যাব্রিয়েল, তোমার ভবিষ্যতের কথা ভেবে সহমর্মিতা রইল গ্যাব্রিয়েল। আশা করি আবার আমাদের দেখা হবে। হ্যাঁ, কোথায় সেটা হয়তো আর বলে দিতে হবে না তোমাকে। এটি তোমার এবং এভলিনের বাবা হিউ ওকরাম। গ্যাব্রিয়েল স্থির হয়ে গেছে, যেন পৃথিবীর আর কোনো নিষ্ঠুর সত্য তাকে টলাতে পারবে না। একটা অদ্ভুত অস্বস্তি আর চাপা কষ্ট এসে গ্রাস করছে ওকে। খেয়াল করলো পেছন থেকে ভারী নিঃশ্বাসের শব্দ আসছে। এভলিন একটা সাদা গাউন পরে কখন গ্যাব্রিয়েলের পেছনে এসে দাঁড়িয়েছে গ্যাব্রিয়েল খেয়ালই করেনি।
তাকে দেখে গ্যাব্রিয়েল আর নিজেকে ধরে রাখতে পারল না। ধীরে ধীরে এভলিনের সামনে গিয়ে দাঁড়ালো গ্যাব্রিয়েল। এভলিন, তুমি তুমি পড়েছ সব? পড়েছি। এভলিন কোনো উত্তর দিল না। একটা শীতল বন্ধনে জড়িয়ে ধরল একে অপরকে। Some men just want to watch the world burn. পরিস্থিতি কিছু মানুষকে খারাপ করে তোলে। কিছু মানুষ কোনো উদ্দেশ্য পূরণের লোভে খারাপ হয়। তবে সব থেকে ভয়ানক হলো সেই সব মানুষ যারা কেবল নিজের চিত্ত বিনোদনের জন্য ধ্বংস দেখতে চায়। শুনছিলেন এফ মারিয়ান ক্রাফোর্ডের কাহিনী দি ডেথ স্মাইল অবলম্বনে স্মিতা ভট্টাচার্যের কলমে মৃতের হাসি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।